ওয়েলকাম টু এসএমএস স্ট্র্যাটেজি মিনস সাকসেস। তো আমরা লাস্ট দুটো ভিডিওতে পরিবেশের যে সাবজেক্টিভ পার্টটা আছে সেখান থেকে দুটো চ্যাপ্টারের কোয়েশ্চেন সলভ করেছি এমসিকিউ, এবং সবকটাই ছিল ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, যেখান থেকে কিন্তু কোয়েশ্চেন অবভিয়াসলি তোমরা পরীক্ষার হলেতে গিয়ে দেখতে পাবে। তো আজকে আমরা আরেকটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করছি, সেটা হচ্ছে জীববৈচিত্র্য। প্রথম যে দুটি আমরা সাবজেক্টিভ বিষয় নিয়ে আলোচনা করেছি, সেই টপিক দুটো ছিল হচ্ছে, প্রথমে আমরা করেছিলাম বাস্তুতন্ত্র অর্থাৎ ইকোলজি অ্যান্ড ইকোসিস্টেমের ওপর, এবং সেকেন্ড ভিডিওটা আমরা করেছিলাম হচ্ছে আমাদের প্রাকৃতিক সম্পদের ওপর, ন্যাচারাল রিসোর্সের ওপর। তো এটা আমরা করব আজকে ভারতের জীববৈচিত্র্যের ওপর। তো আমি কথা দিচ্ছি, এখান থেকেও যদি যে কোয়েশ্চেন আসবে, তো এই কোয়েশ্চেনটা কিন্তু যেই কোয়েশ্চেন, যা কোয়েশ্চেনই আসুক, কিন্তু এই যে কোয়েশ্চেন আজকে করানো হবে তার বাইরে থেকে কোনো কোয়েশ্চেন আসবে না। তো চলো শুরু করা যাক কথা না বাড়িয়ে। ভারতের জীববৈচিত্র্য কোন ধরনের? তাহলে ভারতের জীববৈচিত্র্য কোন ধরনের আমরা দেখব। ভারতের জীববৈচিত্র্য হচ্ছে গামা বৈচিত্র্য, ঠিক আছে? এখানে আলফা, বিটা, গামা এবং ফাই দেওয়া আছে। তো এই ভারতের জীববৈচিত্র্য হচ্ছে গামা বৈচিত্র্য। জীববৈচিত্র্যের সুপারমার্কেট বা বড় বাজার কাকে বলা হয়? জীববৈচিত্র্যের সুপারমার্কেট বলা হয় জলাভূমিকে। জীববৈচিত্র্যের সুপারমার্কেট বলা হয় জলাভূমিকে। আর ভারতের জীববৈচিত্র্য হচ্ছে গামা বৈচিত্র্য। রামসার ক্ষেত্র বলতে কী বোঝায়? রামসার ক্ষেত্র বলতে বোঝায় জলাভূমিকে। তাহলে জীববৈচিত্র্যের সুপারমার্কেট সেটাও কিন্তু জলাভূমি, আর রামসার ক্ষেত্র সেটাও কিন্তু জলাভূমিকে বোঝায়। ন্যাশনাল ওয়েস্টল্যান্ড ডেভেলপমেন্ট বোর্ড, ঠিক আছে, ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। ন্যাশনাল যদি সাল দিয়ে কোয়েশ্চেন আসে, কিন্তু এই কোয়েশ্চেনগুলো কিন্তু ইম্পর্টেন্ট হবে। ন্যাশনাল ওয়েস্টল্যান্ড ডেভেলপমেন্ট বোর্ড, তেমনই কোনো আন্তর্জাতিক চুক্তি পরিবেশ সংক্রান্ত, সেগুলো কিন্তু সমস্ত ইম্পর্টেন্ট। তো ন্যাশনাল ওয়েস্টল্যান্ড ডেভেলপমেন্ট বোর্ড গঠন করা হয় 1985 অর্থাৎ 1985 সালে। 1983-তে ইন্ডিয়া ওয়ার্ল্ড কাপ পেয়েছিল কপিল দেবের নেতৃত্বে। তার 2 বছর পরে ন্যাশনাল ওয়েস্টল্যান্ড ডেভেলপমেন্ট বোর্ড গঠন করা হয়। এইভাবে কোরিলেট করে কিন্তু মনে রাখতে সুবিধা হয়, ঠিক আছে? তা 1985 সালে ন্যাশনাল ওয়েস্টল্যান্ড ডেভেলপমেন্ট বোর্ড গঠন করা হয়। সামুদ্রিক জাতীয় উদ্যানটার নাম কি? সামুদ্রিক জাতীয় উদ্যান হচ্ছে মান্নার, ঠিক আছে? মান্নার হচ্ছে সামুদ্রিক জাতীয় উদ্যান, মান্নার। সামুদ্রিক জাতীয় উদ্যানের নাম হচ্ছে মান্নার। নিম্নলিখিত কোনটি পাখিরালয়? পুলিকট হ্রদ, পুলিকট হ্রদ এটা কিন্তু হচ্ছে পাখিরালয়ের মধ্যে পড়ে, পুলিকট, ঠিক আছে? তো পুলিকট হ্রদ হচ্ছে পাখিরালয়। সামুদ্রিক উদ্যান হচ্ছে মান্নার, এবং ন্যাশনাল ওয়েস্টল্যান্ড ডেভেলপমেন্ট বোর্ড হচ্ছে 1985। বারবার আমি বলছি যাতে এই কথাগুলো শুনেও কিছুটা মনে থেকে যায়। পরীক্ষার হলে তোমাকে অপশনে টিক মারতে হবে। যখনই মাথার মধ্যে এটা বাউন্স করবে, যে এই কথাগুলো যখন বাউন্স করবে, তখন কিন্তু অন্যান্য অপশানের দিকে আর চোখ যাবে না। নিম্নলিখিত কোনটি IUCN এর মতে সুরক্ষিত বনভূমি বা প্রোটেক্টেড ফরেস্ট নয়? প্রোটেক্টেড ফরেস্ট কিন্তু জাতীয় উদ্যান, বন্যপ্রাণী অভয়ারণ্য এবং বায়োস্ফিয়ার রিজার্ভ, কিন্তু যৌথ ব্যবস্থাপনার অন্তর্গত যে বনভূমি, সেটা কিন্তু IUCN এর মতে সুরক্ষিত বনভূমি বা প্রোটেক্টেড ফরেস্ট নয়। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে যৌথ ব্যবস্থাপনার অন্তর্গত বনভূমি। সুরক্ষিত বনভূমি বা প্রোটেক্টেড ফরেস্ট কয় প্রকার? প্রোটেক্টেড ফরেস্ট এখানে দেওয়া আছে 2 প্রকার, ঠিক আছে? তাহলে সুরক্ষিত বনভূমি বা প্রোটেক্টেড ফরেস্ট হচ্ছে 2 প্রকারের। বায়োস্ফিয়ার রিজার্ভ কোন এলাকায় মানুষের বসবাস নিষিদ্ধ? তাহলে বায়োস্ফিয়ার রিজার্ভের কোন এলাকায়, কোর অঞ্চল অর্থাৎ মধ্যবর্তী যে অঞ্চলটা বায়োস্ফিয়ার রিজার্ভের, সেখানে কিন্তু সেই এলাকায় মানুষের বসবাস নিষিদ্ধ। বায়োস্ফিয়ার রিজার্ভের কোর অঞ্চলে মানুষের বসবাস নিষিদ্ধ। তাহলে সুরক্ষিত বনভূমিকে আমরা দুভাগে ভাগ করতে পারি, এবং IUCN এর মতে যৌথ ব্যবস্থাপনা অন্তর্গত বনভূমিকে আমরা কিন্তু প্রোটেক্টেড ফরেস্ট বলতে পারি না। এবং পাখিরালয় যদি বলে, সেটা হচ্ছে পুলিকট হ্রদ, এবং সামুদ্রিক জাতীয় উদ্যানের কথা বললে সেটা হচ্ছে মান্নার। চলে আসবো 10 নম্বর প্রশ্নে। রেণু বা পোলেন সংরক্ষণ করে জীবের কোন বৈচিত্র্য লক্ষ্য, আচ্ছা, রেণু বা পোলেন সংরক্ষণ করে জীবের কোন বৈচিত্র্য লক্ষ্য করা যায়? ঠিক আছে, রেণু বা পোলেন সংরক্ষণ এটা জিনগত বৈচিত্র্য। রেণু বা পোলেন সংরক্ষণ এটা হচ্ছে জিনগত বৈচিত্র্য। রেণু বা পোলেন সংরক্ষণ এটা জিনগত বৈচিত্র্য। বিটা বৈচিত্র্যের উদ্ভাবক কে ছিলেন? হুইটেকার। মনে রাখবো, বিটা বৈচিত্র্যের উদ্ভাবক ছিলেন হুইটেকার, ঠিক আছে? বিটা বৈচিত্র্যের উদ্ভাবকের নাম হচ্ছে হুইটেকার। নিম্নলিখিত কোন বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য কোনো ছোট অঞ্চলের মধ্যে জীব বৈচিত্র্যকে বোঝায়? আলফা অঞ্চলের যে জীব বৈচিত্র্য, তাকে আমরা কিন্তু বলবো কোনো ছোট অঞ্চলের জীব বৈচিত্র্যকে আমরা বলি আলফা বৈচিত্র্য। এবং আমরা প্রথমেই পড়ে নিলাম ভারতের জীব বৈচিত্র্য হচ্ছে গামা প্রকৃতির, গামা বৈচিত্র্য। নিম্নলিখিত কোন বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য কোনো বৃহৎ অঞ্চলের মধ্যে জীব বৈচিত্র্যকে বোঝায়? জীব বৈচিত্র্য বৃহৎ অংশের, সেটাকে বলা হয় গামা বৈচিত্র্য, যেটা হচ্ছে ভারতের জীব বৈচিত্র্যকে আমরা কিন্তু গামা বৈচিত্র্যের মধ্যেই ফেলছি। ছোট অঞ্চলের হলে তাকে বলি আলফা বৈচিত্র্য। কোনো বাসস্থলে অন্যান্য প্রজাতির জীব থাকলেও একটি বিশেষ প্রজাতির জীবের অনুপস্থিতিকে আমরা কি বলবো? অন্ধকার,
বা ডার্ক বৈচিত্র্য। অন্ধকার বা ডার্ক বৈচিত্র্য আমরা কখন বলি? যখন অন্যান্য প্রজাতির জীব থাকে কিন্তু কোনো একটি বিশেষ প্রজাতির জীবের অনুপস্থিতি থাকে, তাকে আমরা বলি অন্ধকার বৈচিত্র্য বা ডার্ক বৈচিত্র্য। আমেরিকা থেকে ভারতে গম আমদানি করার সময় যে আগন্তুক গাছ এদেশে এসেছে, তাহলে আমেরিকা থেকে যখন গম আমদানি করা হয় সেই সময় যে আগন্তুক গাছ এদেশে এসেছে সেটা হচ্ছে পার্থেনিয়াম। এর সঙ্গে সঙ্গে আমরা বলে রাখি, এই যে গম আমদানি করা হয়েছিল, এই গম আমদানি করা হয়েছিল না, ভুল বললাম, এটা অ্যাকচুয়ালি গমের সঙ্গে সঙ্গে রিলেটেড সবুজ বিপ্লবের কথা আমরা জানি। এই সবুজ বিপ্লব আমি করিয়েছি আগের সম্পদের চ্যাপ্টারে। তো সবুজ বিপ্লব যেটা হয়েছিল, সেই সবুজ বিপ্লব কিন্তু হয়েছিল MS স্বামীনাথনের সময়, ঠিক আছে। MS স্বামীনাথন কিন্তু এর পুরোধা ছিলেন, এবং MS স্বামীনাথন এই যে সবুজ বিপ্লব তার পুরোধা ছিলেন। এবং হোয়াইট রেভলিউশন যেটা ছিল, হোয়াইট রেভলিউশন ছিল ভার্গিস কুরিয়েনের, যেটা হচ্ছে দুধ রিলেটেড, ঠিক আছে, দুগ্ধ রিলেটেড, সেটা হচ্ছে MS স্বামীনাথন, রাইট। আর আমি একটা জিনিস বলে দিয়েছিলাম যেটা হচ্ছে মুরগি বা পোলট্রি, ঠিক আছে, সেটা কি ছিল, সিলভার রেভলিউশনের মধ্যে পড়তো। আর আরেকটা ছিল যেটা হচ্ছে সিলভার রেভলিউশন হয়ে গেল। আরেকটা রেভলিউশনের কথা আমরা পড়েছিলাম, সেটা হচ্ছে আগের দিনের ভিডিওতে। তো সেই রেভলিউশনটা কী ছিল? সেই রেভলিউশনটা ছিল, এই মুহূর্তে মনে করতে পারছি না, সেই রেভলিউশনটা ছিল, হ্যাঁ, তো সেই রেভলিউশনটা ছিল হচ্ছে হলুদ বিপ্লব বা তেলের জন্য যে বিপ্লবটা হয়েছিল সেটা ছিল স্যাম পিট্রোডা, ঠিক আছে। স্যাম পিট্রোডা যে হচ্ছে হলুদ বিপ্লবের জনক। এবং সিলভার বিপ্লব বা চিকেন নিয়ে যেটা হয়েছিল সেটা আমি বলেছিলাম থ্রি ইডিয়টসের র্যানচোরকে মনে রাখতে হবে, মুরগির সঙ্গে রিলেটেড, ঠিক আছে। মুরগির সঙ্গে র্যানচোকে এখানে অ্যাড করতে হবে। তো তার নাম ছিল র্যানচোর বান্দা ভাসুদেব রাও। তিনি হচ্ছেন সিলভার বিপ্লব বা চিকেনের জন্য যে বিপ্লব হয়েছিল সেই বিপ্লবের জনক, ঠিক আছে। তো এখানে আমরা যেটা পড়লাম সেটা হচ্ছে ভারতে গম আমদানি করার সময় আমেরিকা থেকে কোন আগন্তুক গাছ এসেছিল, সেটা হয়ে যাবে পার্থেনিয়াম। মেক্সিকো থেকে আসা যে আগন্তুক ভারী গাছ ভারতে বিস্তার লাভ করেছে সেটা কি? ল্যান্টানা হচ্ছে কোথা থেকে এসছে? মেক্সিকো থেকে ভারতে এসছে বাহারি গাছ, সেটা হচ্ছে ল্যান্টানা। এবং আমেরিকা থেকে গম আমদানি করার সময় ভারতে এসেছে পার্থেনিয়াম, ঠিক আছে। অতিরিক্ত শিকার করার ফলে যে পাখিটির যে প্রজাতির পাখিটা বিলুপ্ত হয়েছে সেটা হচ্ছে ডোডো পাখি। আমরা জানি ডোডো হচ্ছে এখন বিলুপ্ত পাখি, ঠিক আছে। ডোডো পাখি কিন্তু এখন বিলুপ্ত হয়ে গেছে। ক্রান্তীয় বৃষ্টি অরণ্যের জীববৈচিত্র্য কোন শ্রেণীর? ক্রান্তীয় বৃষ্টি অরণ্য যেখানে আমরা জীববৈচিত্র্য দেখলাম, যেখানে বৃহৎ জায়গা জুড়ে থাকছে, সেটাকে আমরা বলছি গামা বৈচিত্র্য। তো এই ক্রান্তীয় বৃষ্টি অরণ্য কিন্তু গামা বৈচিত্র্যের আন্ডারে আসছে। এবং আলফা বৈচিত্র্য হচ্ছে খুব ছোট জায়গার যে জীববৈচিত্র্য, তাকে আমরা বলি। ভারতের কয়টি জীব ভৌগোলিক অঞ্চলে বিভক্ত করা যায়? ভারতকে কতগুলি জীব ভৌগোলিক অঞ্চলে বিভক্ত করা যায়? সেটি হলো 10টি। ভারতকে জীব ভৌগোলিক অঞ্চলে 10টি ভাগে বিভক্ত করা যায়। রাষ্ট্রপুঞ্জের কোন সংস্থা রেড ডেটা বুক প্রকাশ করে? রেড ডেটা বুক প্রকাশ করে IUCN। এই রেড ডেটা বুক, ঠিক আছে, গ্রিন ডেটা বুক, এগুলো সমস্তই কিন্তু আমি ইউরো ডেটা বুক, এগুলো কিন্তু রয়েছে, এইগুলো কিন্তু আমরা পরের চ্যাপ্টারে পড়বো। পরে আমরা একটা যেটা আনবো হচ্ছে আন্তর্জাতিক চুক্তি যেখানে আছে, সেখানে কিন্তু আমরা রেড ডেটা বুক আনবো। আর তাছাড়াও এখানে কিন্তু রেড ডেটা বুক কিন্তু আমরা এখানেও একদম শেষে গিয়ে রেড ডেটা বুক, ইয়েলো ডেটা বুক, এগুলো কিন্তু আমরা সবিস্তারে আলোচনা করব, ঠিক আছে। চলো তারপর হচ্ছে দেখা যাক, বলছে বায়োডাইভার্সিটি হটস্পট কথাটি কে প্রথম ব্যবহার করেছেন? WG রোজেন। তাহলে আমরা এখনও পর্যন্ত দুটি ব্যক্তির নাম পড়লাম, একটা হচ্ছে WG রোজেন, যেটা হচ্ছে বায়োডাইভার্সিটি হটস্পটের কথা বলছেন, তার নাম হচ্ছে বায়োডাইভার্সিটি হটস্পটের কথা বলছেন, তিনি হচ্ছেন WG রোজেন, রাইট, WG রোজেন। এবং আমরা তার আগে একটা পড়েছিলাম, সেটা হচ্ছে এখানে আমরা পড়েছিলাম তো আমরা পড়েছিলাম আরেকটা, সেটা হচ্ছে গিয়ে হুইটেকারের কথা আমরা পড়েছিলাম, ঠিক আছে। হুইটেকারটা আমি এখন এই মুহূর্তে খুঁজে কেন পাচ্ছি না, এই যে হুইটেকার, বিটা বৈচিত্র্যের উদ্ভাবক, ঠিক আছে। বিটা বৈচিত্র্য যখন বলবে সেটা কিন্তু হুইটেকার। আর এখানে আমরা আরেকজন ব্যক্তির কথা বললাম নতুন, সেটা হচ্ছে এই যে WG রোজেন, তিনি হচ্ছেন বায়োডাইভার্সিটি হটস্পট এই কথাটি প্রথম চালু করেছিলেন। বিটার জন্য হুইটেকার, বায়োডাইভার্সিটি হটস্পটের জন্য WG রোজেন। বায়োডাইভার্সিটি হটস্পটের ধারণা কোন সালে প্রথম চালু হয়? বায়োডাইভার্সিটি হটস্পটের ধারণা চালু হয় 1988-এ, 1988 সালে এই বায়োডাইভার্সিটি হটস্পটের ধারণাটা আসে, রাইট। তো বায়োডাইভার্সিটি হটস্পটের ধারণা এসেছিল 1988 সালে। জীববৈচিত্র্য কয় ধরনের? জীববৈচিত্র্য তাহলে আমরা কত ধরনের দেখব? জীববৈচিত্র্য হচ্ছে 3 ধরনের। জীববৈচিত্র্য 3 ধরনের। এবার তারপরে কোয়েশ্চেন যে বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য কয় ধরনের? সেটাও 3 ধরনের। তাহলে জীববৈচিত্র্য এবং বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য যদি কত ধরনের এটা কোয়েশ্চেন আসে, তাহলে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে দুটোই 3 ধরনের। পরের কোয়েশ্চেন, বন্য ধানের প্রজাতি থেকে রোগ প্রতিরোধী ধানের প্রজাতি তৈরি করা হলে তার নিম্নলিখিত কোনটির উদাহরণ হবে? তাহলে একটা বন্য প্রজাতির যে ধান, সেই ধানটাকে যদি আমরা রোগ প্রতিরোধী একটা ধানের
প্রজাতি তৈরি করি তাহলে তার পরিবর্তনটা কেমন হবে, তাহলে সে নিম্নলিখিত এটা কোন ধরনের বৈচিত্র্যের মধ্যে আসবে, এটা আসবে কিন্তু জিনগত বৈচিত্র্যের মাধ্যমে। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে জিনগত বৈচিত্র্য। পরের কোশ্চেন দেখে নেব 26 নম্বর, উচ্চ ফলনশীল গমের বীজ নিম্নলিখিত কোনটির উদাহরণ? উচ্চ ফলনশীল গমের বীজ, এটাও কিন্তু আমরা দেখব জিনগত বৈচিত্র্যের উদাহরণ। ঠিক আছে, পরের কোশ্চেন চলে আসবো, শঙ্কর জাতের কুকুর নিম্নলিখিত কোন বৈচিত্র্যের অন্তর্গত? আমরা বুঝতেই পারছি শঙ্কর জাতের কুকুর, সেটাও কিন্তু আমার চলে আসবে জিন জাতীয় বা জিনগত বৈচিত্র্যের উদাহরণে। সরলবর্গীয় বনভূমিতে পাইন গাছের অরণ্য, ঠিক আছে, সরলবর্গীয় বনভূমি, সেখানে পাইন গাছ আছে, খুব স্বাভাবিক। তাহলে সেটাকে আমরা কোন বৈচিত্র্যের মধ্যে আনবো? বৈচিত্র্য সেটা আমরা আনবো প্রজাতিগত বৈচিত্র্য, প্রজাতিগত বৈচিত্র্যের মধ্যে আসবে সরলগত বনভূমিতে পাইন গাছের অরণ্য, প্রজাতিগত। বলছি বর্ষাকালে গঙ্গায় ইলিশ মাছের প্রাধান্য, এটা কোন ধরনের বৈচিত্র্য? এটাও কিন্তু প্রজাতিগত বৈচিত্র্যের উদাহরণ। পরের কোয়েশ্চেন, ক্রান্তীয় বৃষ্টি অরণ্যের জীববৈচিত্র্য কোন ধরনের বৈচিত্র্য? ক্রান্তীয় বৃষ্টি অরণ্যের জীববৈচিত্র্য সেটা কিন্তু হয়ে যাবে বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য। কিন্তু সরলবর্গীয় বনভূমিতে পাইন গাছের যে আধিক্য থাকবে, আধিক্য, সেটাকে আমরা কিন্তু প্রজাতিগতর মধ্যে আনবো। এবং ইলিশ মাছের যে আধিক্য হয় বর্ষাকালে গঙ্গায়, তাহলে সেটাও কিন্তু আমরা প্রজাতিগত বৈচিত্র্যের মধ্যে আনবো। কিন্তু ক্রান্তীয় বৃষ্টি অরণ্যের যে জীব বৈচিত্র্য, এটাকে যদি এই ক্রান্তীয় বৃষ্টি অরণ্যের কথা বলা হচ্ছে, কোনো নির্দিষ্ট প্রকার গাছের কথা না, তখন সেটাকে আমরা বলবো বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য। নিম্নলিখিত কোনটি ভারতের জীবভৌগোলিক অঞ্চল? ভারতের জীবভৌগোলিক অঞ্চল আমরা কোনটাকে বলি? হিমালয়কে, হিমালয় পর্বতমালা, সেটাকে আমরা বলি ভারতের জীবভৌগোলিক অঞ্চল। ভারতের কোন জীবভৌগোলিক অঞ্চলে স্নো লেপার্ড পাওয়া যায়? স্নো লেপার্ড পাওয়া যায় হিমালয়ান অঞ্চলে। এই হিমালয়ান অঞ্চলে কোথায়? ট্রান্স হিমালয়ান অঞ্চলে, একদম স্পেসিফিকলি বললে ট্রান্স হিমালয় অঞ্চলে আমরা দেখতে পাই স্নো লেপার্ড। ঠিক আছে, ভারতের কোন জীবভৌগোলিক অঞ্চলে সুন্দরী গাছ রয়েছে? সুন্দরী গাছ যে আমরা জানি কোথায় রয়েছে, সুন্দরবন রয়েছে উপকূলীয় অঞ্চল, অর্থাৎ যে যে আমাদের সুন্দরবন রয়েছে, সুন্দরবনের যে আশেপাশের জায়গায়, সেখানে কিন্তু আমরা এই সুন্দরী গাছ দেখতে পাই। এই সুন্দরী গাছ কিন্তু উপকূলীয় অঞ্চলে তাহলে আমরা দেখতে পাচ্ছি। ভারতের কোন জীবভৌগোলিক অঞ্চলে বুনো গাধা সংখ্যাধিক? ঠিক আছে, তাহলে বুনো গাধা আমরা কোথায় দেখতে পাই? ভারতীয় মরু অঞ্চলে। কারণ বাকি আমরা অপশানগুলো দেখতে পাবো যে ট্রান্স হিমালয়ান যে অঞ্চল, সেখানে কিন্তু দেখা যাবে না। ঠিক আছে, ঠান্ডার জায়গা, উপকূলীয় অঞ্চল, উপকূলীয় অঞ্চলে তো এসব কিছু দেখা যায় না। উপকূলীয় অঞ্চলে সাধারণত কী দেখা যায়? এই বিভিন্ন ধরনের গাছপালা দেখা যায়, সুন্দরী, গরান, গেওয়া, হেতাল। ঠিক আছে, দাক্ষিণাত্যের মালভূমি অঞ্চলে আমরা উট দেখতে পাবো, কিন্তু ভারতীয় যে মরু অঞ্চল, ভারতীয় মরু অঞ্চলে কিন্তু আমরা দেখতে পাবো বুনো গাধা। ঠিক আছে, কনভেনশন অন বায়োলজিক্যাল ডাইভার্সিটি, এটা কি? এটাও কিন্তু আমার ওই যে আন্তর্জাতিক চুক্তি, এখানে কিন্তু আমরা এটাকে ভালোভাবে ডিসকাশন করব। কনভেনশন অন বায়োলজিক্যাল ডাইভার্সিটি বা সিবিডি, এটা হচ্ছে একটা আন্তর্জাতিক চুক্তি। কোন সালে সিবিডি স্বাক্ষরিত হয়েছে? অর্থাৎ কনভেনশন অন বায়োলজিক্যাল ডাইভার্সিটি, সিবিডির ফুল ফর্ম কিন্তু আসতে পারে, তো সুতরাং এটাও কিন্তু একটু পড়ে রাখতে হবে, দেখে রাখতে হবে। এটা হচ্ছে কনভেনশন অন বায়োলজিক্যাল ডাইভার্সিটি। এটা কোন সালে স্বাক্ষরিত হয়েছে? তাহলে হচ্ছে এটা 1992-এ স্বাক্ষরিত হয়েছে, 1992 কনভেনশন অন বায়োলজিক্যাল ডাইভার্সিটি। আন্তর্জাতিক ক্ষেত্রে জীববৈচিত্র্যের সংরক্ষণের জন্য কোন চুক্তি স্বাক্ষরিত হয়েছে? আন্তর্জাতিক ক্ষেত্রে জীববৈচিত্র্যের জন্য, মাথায় রাখতে হবে এই যে এই ওয়ার্ডটা কিন্তু মেন, জীববৈচিত্র্য সংরক্ষণের জন্য কোন চুক্তি স্বাক্ষরিত হয়েছে? সেটা হচ্ছে সিবিডি চুক্তি বা কনভেনশন অন বায়োলজিক্যাল ডাইভার্সিটি। ঠিক আছে, পরের কোয়েশ্চেন, মানুষ এবং বন্যজীব দ্বন্দ্বের মূল কারণ কোনটি? মানুষ এবং বন্যজীব, এটা সাধারণ কনসেপ্ট থেকে আমরা অ্যান্সার করতে পারি। সেটা হচ্ছে অরণ্য ধ্বংসের কারণে বন্যজীবের খাদ্যের অভাব হচ্ছে, তার জন্য কিন্তু বাঘ, হাতি, এরা কিন্তু মানুষের যে জনারণ্য বা লোকালয়ে চলে আসছে। পশ্চিমবঙ্গের উত্তরের কয়েকটি জেলায় মানুষের সঙ্গে প্রাণীর দ্বন্দ্বের ঘটনা বেশি ঘটছে, কোন প্রাণীর সঙ্গে? সেটা হচ্ছে হাতি। আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে কিন্তু ওই জলদাপাড়া বা তার পার্শ্ববর্তী অঞ্চলে আমরা কিন্তু দেখছি তারা হাতিরা কিন্তু লোকালয়ে ঢুকে পড়ছে, তাহলে হাতির সঙ্গে বেশি কনফ্রন্ট হচ্ছে মানুষের। পশ্চিমবঙ্গের সুন্দরবন অঞ্চলে কোন প্রাণীর সঙ্গে? এটা আমরা জানি, পশ্চিমবঙ্গে সুন্দরবন মানে একটাই কথা আছে, সেটা হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার, তো বাঘের সাথে হয়। ঠিক আছে, বেশি কনফ্রন্ট কার সাথে হচ্ছে? মানুষের সাথে, বাঘের, পশ্চিমবঙ্গের সুন্দরবন অঞ্চলে। জঙ্গলমহল এবং কেরালার জঙ্গল, কেরালা কিছুদিন আগেও আমরা দেখেছি যে হাতি বেরিয়ে পড়েছিল, তো সেখানে কিছু মানুষও মারা গিয়েছিল, হাতির যে তাড়া করেছিল তাদেরকে হাতিতে। তো এই যে জঙ্গলমহল পশ্চিমবঙ্গের এবং কেরালা, এই অঞ্চলগুলোতে কি হয় যে হাতির যে দাপট, সেই হাতির দাপটের জন্য হাতিরা লোকালয়ে চলে আসে এবং মানুষের সঙ্গে সেই সমস্ত প্রাণীর মানে দ্বন্দ্ব হচ্ছে। বিকজ কি কারণ হচ্ছে? তাদের যে
প্রাকৃতিক বাসস্থান বনভূমি আস্তে আস্তে কেটে ফেলা হচ্ছে এবং তাদের যে খাদ্যের যোগান সেটা কিন্তু তাদের কমে যাচ্ছে, তাই তারা খাদ্যের সন্ধানে কিন্তু বন বন জঙ্গল বা অরণ্য ছেড়ে দিয়ে তারা লোকালয়ের মধ্যে এসে ঢুকে পড়ছে। আচ্ছা, পোচিং খুব সুন্দর একটা জিনিস, ডিমের পোচ আমরা খাই, আমরা এটা কিন্তু সঠিক উত্তর ডিমের পোচ হবে না, ঠিক আছে। তো ডিমের পোচ আমরা খাই, তাহলে ডিম ভাজা এখানে দেওয়া আছে অপশানে, যাতে দু একটা ছেলে ভুল করে আসে। তো পোচিং শব্দের অর্থ কি? পোচিং শব্দের অর্থ হচ্ছে চোরা শিকারি এবং বেআইনিভাবে গাছ কাটা। তাহলে চোরা শিকারি ও বেআইনিভাবে গাছ কাটাকে আমরা বলছি পোচিং, ঠিক আছে। তারপরে কোয়েশ্চেন হ্যাবিটেট লস। হ্যাবিটেট লসকে লস আমরা কাকে বলছি? হ্যাবিটেট লস বলতে বোঝায় প্রাকৃতিক বাসভূমির যে ক্ষতি, প্রাকৃতিক বাসভূমির ক্ষতিকে আমরা বলি হ্যাবিটেট লস। মানুষ পরিবেশ থেকে বিনামূল্যে যে পরিষেবা পায় তাকে কি বলা হয়? মানুষ বিনামূল্যে যে পরিষেবা পায় তাকে বলা হয় বাস্তুতান্ত্রিক পরিষেবা। বিনামূল্যে যে পরিবেশ যে 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 পরিষেবা পায় তার নাম হচ্ছে, সেটাকে বলা হয় বাস্তুতান্ত্রিক পরিষেবা, ঠিক আছে। এটা এইখানে এই প্রাকৃতিক পরিষেবা, সরকারি পরিষেবা, মানবিক পরিষেবা, বাস্তুতান্ত্রিক পরিষেবা, এই চারটি বিষয় নিয়ে আলোচনা করা আছে। কারণ এই যে বইটা থেকে আমি পিডিএফটা নিয়েছি, তো এই পিডিএফটা খুবই ভালো, মানে প্রত্যেকটা যদি আমরা পিডিএফ যদি খুঁটিয়ে দেখি, আমি যে কটা এখন পর্যন্ত করিয়েছি, তো এখানে যে মানে অ্যাকচুয়ালি কনফিউশনটা ক্রিয়েট হচ্ছে না কেন? কারণ হচ্ছে এখানে যে চারটে অপশন দেওয়া হচ্ছে, সেই চারটে অপশনকে নিয়ে কিন্তু পরপর চারটে কোয়েশ্চেন থাকছে, যার ফলে যে একটা অপশনের সঠিক অ্যান্সার পেয়ে যাওয়ার পরে পরের যে অ্যান্সারটা আমরা বাকি তিনটে অ্যান্সারের যে আমরা সঠিক অ্যান্সার বা তার কোয়েশ্চেনটা আমরা বুঝতে পারছি না, এমনটা হচ্ছে না। চারটে অপশনেতে চারটে কিন্তু কোয়েশ্চেন আমাদের ক্লিয়ার হয়ে যাচ্ছে। তো এখানে বাস্তুতান্ত্রিক পরিষেবা যে সঠিক অ্যান্সার হচ্ছে যে পরিবেশ থেকে বিনামূল্যে যে পরিষেবা পাই। তাহলে বাকি যে প্রাকৃতিক পরিষেবা, সরকারি পরিষেবা এবং মানবিক পরিষেবা আছে, সেগুলো কী কী দেখো, দেখে নাও। এবার হচ্ছে মাটির উর্বরতা কী ধরনের বাস্তুতান্ত্রিক ও জীববৈচিত্র্যগত পরিষেবা? সেটা কিন্তু অর্থনৈতিক পরিষেবা, কারণ মাটির উর্বরতার উপর ফসল ফলার যে হার সেটা কিন্তু নির্ভর করে, এবং ফসল ফলার উপর নির্ভর করে মানে খাদ্যের যে বন্টন সেটা, এবং সেই খাদ্যের বন্টন এবং কী বলা যায় যে এই যে খাদ্য রপ্তানি এবং আমদানি হচ্ছে, সেগুলো কিন্তু পুরোটাই আমাদের ইকোনমিক বেসড, সুতরাং এটা কিন্তু আমাদের একটা অর্থনৈতিক পরিষেবা, ঠিক আছে। মাটির উর্বরতা। এবার গাছপালার ভেষজ গুণ, সেটা কী ধরনের পরিষেবা? সেটাও কিন্তু আমাদের হয়ে যাচ্ছে অর্থনৈতিক পরিষেবা। গাছপালার ভেষজ গুণ, কারণ সেগুলো কিন্তু আমদানি রপ্তানি হয়। মানুষের নিসর্গ দৃশ্য আনন্দ পাচ্ছে, মানে খুব সুন্দর একটা প্রাকৃতিক দৃশ্য দেখে সে আনন্দ পাচ্ছে। তো এটা কী ধরনের বাস্তুতান্ত্রিক পরিষেবা বা জীববৈচিত্র্যগত পরিষেবা? এটা কিন্তু হয়ে যায় নান্দনিক, এটা হচ্ছে নান্দনিক পরিষেবা, ঠিক আছে। এবং সর্বশেষ কোয়েশ্চেন এই টপিকটার ওপরে, উৎসবে আনন্দে মানে উৎসব অনুষ্ঠানে ফুল এবং পাতার ব্যবহার কী ধরনের বাস্তুতান্ত্রিক এবং জীববৈচিত্র্যগত পরিষেবা? এটা হয়ে যাবে সামাজিক পরিষেবা। তাহলে ফুল এবং পাতার ব্যবহার হচ্ছে সামাজিক পরিষেবা, এবং মানে কোনো নৈসর্গিক দৃশ্য দেখে আনন্দ পাচ্ছে, সেটা হয়ে যাবে সামাজিক পরিষেবা। এবার পরিষেবা থেকে আরেকটা কোয়েশ্চেন আছে, যেটা হচ্ছে নদী থেকে মাছ ধরা কী ধরনের? এটা মাছ ধরা, এটাও বোঝা যাচ্ছে, এটাও কিন্তু মানুষের জীবন ধারণ করার জন্য, এটাও কিন্তু আমদানি রপ্তানি বেস, এটাও কিন্তু অর্থনীতি বেস, তাই সেটা হচ্ছে অর্থনৈতিক পরিষেবা। তাই এখানে কনসেপ্টটা পুরোটাই ক্লিয়ার হলো। এরপর হচ্ছে বিপন্ন বা লুপ্তপ্রায় জীব প্রজাতির তথ্য যে বইতে পাওয়া যায় তাকে কি বলা হয়? লুপ্তপ্রায় প্রজাতির যে বই, সেটাকে আমরা বলি রেড ডেটা বুক। এবার হচ্ছে অবলুপ্তির বিপদ থেকে মুক্ত, মানে হয়তো অবলুপ্তি হয়ে যেত, বাট হচ্ছে সেটা কোনো এক প্রাকৃতিক অজানা কারণে হোক, অথবা হচ্ছে মানুষের সংরক্ষণের ফলে হোক, তাদের যে বিপদের যে ভয়টা, সেই ভয়টা থেকে তারা মুক্ত হয়ে গেছে। তাদেরকে এখন মানে আমাদের প্রাকৃতিক পরিবেশে তারা বলতে পারি যে তারা এখন অনেকটা সেফ। তারা সেই প্রজাতির তথ্য আমরা যে বই থেকে পাই তাকে আমরা বলি গ্রিন ডেটা বুক। বাস্তুতন্ত্রের পক্ষে বাস্তুতন্ত্রের পক্ষে ও মানুষের পক্ষে ক্ষতিকর জীব প্রজাতির তথ্য যে বই থেকে পাই সেই বইকে বলা হয় ব্ল্যাক ডেটা বুক, যেটা হচ্ছে ক্ষতিকর। ব্ল্যাক মানে তো খারাপ বোঝা যাচ্ছে, ব্ল্যাক মানে ইভিল, তো সব সেন্স থেকে নয়, আমি জাস্ট ব্ল্যাককে আমরা ইভিল সেন্সে কাজে লাগাই বলে বলছি যে এই যে মানুষের পক্ষে ক্ষতিকর, বাস্তুতন্ত্রের পক্ষে ক্ষতিকর যে সমস্ত জীব প্রজাতি রয়েছে তাদেরকে আমরা কোন বইয়ের মধ্যে এনলিস্টেড করছি, সেটা হচ্ছে ব্ল্যাক ডেটা বুক। এবার বলছে রেড ডেটা বুকে জীবের অবলুপ্তির প্রবণতা অনুসারে জীবের প্রজাতিকে কয়টি ভাগে ভাগ করা যায়? এটা কিন্তু অবলুপ্তির প্রবণতা অনুসারে, হ্যাঁ, এটা কিন্তু অবলুপ্তির প্রবণতা অনুসারে, এটা হয়ে যাবে সঠিক উত্তর 9টি। আমরা জীব বৈচিত্র্যকে 9টি ভাগে ভাগ করতে পারি তাদের অবলুপ্তির প্রবণতা অনুসারে। কোনো প্রজাতির জীবকে শেষ কত বছর দেখা না গেলে তাকে বিলুপ্ত বলে ধরে নেওয়া যাবে বা লুপ্ত বলে ধরে নেওয়া যাবে? এটা মনে রাখতে হবে, শেষ 50 বছরে যদি কোনো প্রাণীকে না দেখা যায় বা কোনো জীবকে না দেখা যায়, তাহলে তাকে লুপ্ত বলে ধরে নিতে হবে, এক্সটিংক্ট বলে। জীবজগৎ থেকে মানুষ যে সম্পদ আহরণ করে তাকে জীববৈচিত্র্যের যে ব্যবহারিক মূল্য বলে, তাকে বলা হয় প্রত্যক্ষ মূল্য বা ডিরেক্ট ইউজ ভ্যালু, ঠিক আছে। তো
জীবজগৎ থেকে মানুষ যে সম্পদ আহরণ করছে, ঠিক আছে, সেটা অক্সিজেন হোক, সেটা গাছের ফলমূল হোক, ঠিক আছে, সমস্ত কিছুই এই তার ব্যবহারযোগ্য যে কোনো জিনিস যেগুলো সরাসরি তারা আহরণ করছে সম্পদ হিসেবে জীবজগৎ থেকে, তাকে আমরা বলছি ডিরেক্ট ইউজ ভ্যালু বা হচ্ছে প্রত্যক্ষ ব্যবহারিক মূল্য। জীবের শুক্রাণু বা ডিম্বাণুকে ল্যাবরেটরিতে সংরক্ষণ করাকে যে কনজারভেশন বলে। জীবের শুক্রাণু বা ডিম্বাণুকে যখন মানে সায়েন্সের বা টেকনোলজি দিয়ে আমরা যেভাবে সংরক্ষণ করছি সেই পদ্ধতিটাকে কী বলা হয়? এক্স-সিটু, ঠিক আছে, মনে রাখতে হবে এক্স-সিটু। কোয়েশ্চেনটা আরেকবার দেখবো, বলছি জীবের শুক্রাণু বা ডিম্বাণুকে ল্যাবরেটরিতে সংরক্ষণ করাকে কি কনজারভেশন বলা হয়? তাহলে এক্স-সিটু কনজারভেশন বলা হয়। পরের কোয়েশ্চেন আমরা দেখে নেবো, এর সঠিক উত্তর এক্স-সিটু। পরের কোয়েশ্চেন, চীনে ব্যাংক বোটানিক্যাল গার্ডেন জীবের কী ধরনের সংরক্ষণে সাহায্য করে? তাহলে চীনে ব্যাংক বোটানিক্যাল গার্ডেন এগুলো কিন্তু জীবের এক্স-সিটুকে সংরক্ষণে সাহায্য করে, অর্থাৎ জীবের শুক্রাণু ডিম্বাণু এগুলোকে ওরা সংরক্ষণ করে। নিজের বাসভূমিতে বা নিজ বাসভূমিতে জীবের সংরক্ষণকে কী বলা হয়? ইন-সিটু। নিজ যে বাসভূমি সেই বাসভূমির মধ্যে, এটা কিন্তু বুঝতে হবে, নিজের যে বাসভূমি সেই বাসভূমিতে যদি কাউকে সংরক্ষণ করা হয় তাকে আমরা বলছি ইন-সিটু। কিন্তু কোনো একটা প্রাণীর বা কোনো একটা জীবের শুক্রাণু বা ডিম্বাণুকে ল্যাবরেটরিতে মানে কৃত্রিমভাবে যখন তাকে সংরক্ষণ করা হচ্ছে তাকে আমরা বলছি এক্স-সিটু, রাইট? এরপরে কোয়েশ্চেন, উদ্ভিদ ও প্রাণীর বাসভূমি হিসাবে সংরক্ষিত ছোট আয়তনের বনভূমিকে কী বলা হয়? উদ্ভিদ এবং প্রাণীর বাসভূমি হিসাবে সংরক্ষিত ছোট আয়তন, ঠিক আছে, ছোট আয়তন কথাটা মাথায় রাখতে হবে, ছোট আয়তনের বনভূমি তাকে আমরা বলি অভয় অরণ্য। ছোট আয়তনের বনভূমিকে আমরা বলছি অভয় অরণ্য। এবার বলছে যে জীবভৌগোলিক অঞ্চলে জীববৈচিত্র্য থাকলেও যা নানা কারণে বিপন্ন হয়েছে তাকে কী বলা হয়? হটস্পট, যেটা আমরা একটু প্রথম দিকে কোয়েশ্চেনে পড়ছিলাম, হটস্পট এরিয়া। তো এই হটস্পট এরিয়াগুলো কেন তৈরি হয়? যেখানে জীববৈচিত্র্য রয়েছে কিন্তু তারা যে কোনো কারণেই হোক তারা প্রাকৃতিকভাবে বা মানুষের দ্বারা তারা বিপন্ন হয়েছে, তো সেই জায়গাগুলোকে হটস্পট তৈরি করা হয়েছে। এবং ছোট আয়তনের বনভূমিকে আমরা বলি অভয়ারণ্য। পরের কোয়েশ্চেন, মৌমাছির কামড়ের ওষুধ এপিসমেল এর উৎস কী? এপিসমেলের যে উৎস সেটা হচ্ছে মৌমাছি নিজেই, ঠিক আছে, মৌমাছি নিজেই কিন্তু এপিসমেল, মৌমাছির কামড়ের ওষুধ এপিসমেল এর উৎস। যেমন হচ্ছে সাপের কামড়ের উৎস, সাপের কামড়ের যে টক্সিন আছে তা সেটাকে প্রতিরোধ করার জন্য যে অ্যান্টিভেনাম দেওয়া হয় সেই অ্যান্টিভেনামটা কিন্তু সাপের থেকেই আসে। তেমনই একইভাবে মৌমাছির কামড়ের যে ওষুধ এপিসমেল সেটা কিন্তু মৌমাছির থেকেই নেওয়া। ম্যালেরিয়ার ওষুধ কুইনাইন এর উৎস কী? কুইনাইনের উৎস হচ্ছে শিংকণা গাছ, আমরা ছোটো থেকে পড়েছি এটা, শিংকণা গাছ থেকে কুইনাইন পাওয়া যায়। রক্তচাপ, এটাও পড়ে আসছি আমরা ছোটো থেকে, রক্তচাপের ওষুধ আমরা কোন গাছ থেকে পাই? সর্পগন্ধা থেকে, রেসারপিন, ঠিক আছে। পরের কোয়েশ্চেন, লিউকোমিয়া বা রক্তের যে ক্যান্সার, ঠিক আছে, শ্বেত রক্তকণিকা এই ক্যান্সারটা হয়। তো এই লিউকোমিয়া শ্বেত রক্তকণিকার পরিমাণ বেড়ে গেলে হয়, প্রবলেম কিছুটা আছে, হ্যাঁ এরকম কিছুটা হবে, লিউকোমিয়া লিম্ফোসাইটের সঙ্গে কোনো একটাভাবে সম্পর্কিত। আমি এক্স্যাক্টলি এই মুহূর্তে মনে করতে পারছি না, বাট এটা মনে রাখতে হবে লিউকোমিয়ার যে ওষুধ সেই ওষুধটার নাম হচ্ছে ভিনক্রিস্টিন, ঠিক আছে, ভিনক্রিস্টিন। এই ভিনক্রিস্টিন যে ওষুধটা, এই ওষুধটা তৈরি হয় কোন গাছ থেকে? ভিনক্রিস্টিন ওষুধ তৈরি হয় নয়নতারা গাছ থেকে। তাহলে প্রত্যেকটা গাছেরই মানে এই ধরনের যে ঔষধি গাছ এগুলোর কিন্তু ব্যবহারিক মূল্য অনেক, ঠিক আছে। তো এই ঔষধি গাছের মধ্যে নয়নতারাও রয়েছে এবং এই নয়নতারা থেকে ভিনক্রিস্টিন বা হচ্ছে লিউকোমিয়ার যে ওষুধ, রক্তের ক্যান্সারের ওষুধ আমরা কিন্তু তৈরি করি, রাইট। পরের কোয়েশ্চেন আমরা চলে যাচ্ছি, রক্তচাপ ও লিভার সংক্রান্ত সমস্যার ওষুধ অশ্বগন্ধা এর উৎস কী? অশ্বগন্ধার উৎস কিন্তু অশ্বগন্ধা নিজেই। তাহলে রক্তচাপ এবং লিভারের এটা কিন্তু মনে রাখতে হবে যে রক্তচাপ এবং লিভার সংক্রান্ত সমস্যার ওষুধ আমরা কী থেকে পাই? অশ্বগন্ধা থেকে। রক্তচাপ এবং লিভার, আয়ুর্বেদিকে একটা ফাইলও আছে, আয়ুর্বেদিকে একটা অশ্বগন্ধার একটা জুসের মতো পাওয়া যায়, ঠিক আছে। তো ওটা কিন্তু আমাদের লিভার সংক্রান্ত যে কোনো সমস্যা কিন্তু কাটাতে সাহায্য করে, রক্তচাপ লিভার দুটোই। তো পরের কোয়েশ্চেন আমরা চলে যাচ্ছি, অ্যান্টিভেনাম বা সাপ, একটু আগেই বলছিলাম অ্যান্টিভেনাম বা হচ্ছে সাপে কাটার যে ওষুধ সেটা পাওয়া যায় কী থেকে? সাপের বিষ থেকে। এটা আমরা হয়তো কম বেশি অনেকেই জানি যে কোনো একটা জীব, প্রবাবলি ঘোড়ার উপর এটাকে প্রথমে প্রয়োগ করা হয় এবং সেখান থেকে যে কিছুদিন রাখার পর সেখান থেকে কিন্তু আমরা এই সাপের বিষের এগেনস্টে যে অ্যান্টিভেনামটা আমরা ইউজ করি সেই অ্যান্টিভেনামটা পাই। যদি এটা সঠিক না হয় বা এটা কী প্রসেসে হয়, যদি কারো কাছে কেউ যদি এক্স্যাক্টলি প্রসেসটা জানো তাহলে একটু আমাকে কমেন্টসে জানিও যে এটা এক্স্যাক্টলি কীভাবে এটা করা হয়, ঠিক আছে, আমারও খুব জানার আগ্রহ আছে।
তো পরের কোয়েশ্চেন জানবো। পরের কোয়েশ্চেন বলছে মাড়ির অসুখ সারাতে ওষুধের উৎস কোনটি? মাড়ির অসুখ সারাতে ওষুধের উৎস হচ্ছে নিম পাতা। মাড়ির যে অসুখ সেটা কিন্তু সারাতে কি ব্যবহার করা হয়? মাড়ির অসুখ সারাতে এখনও বাড়ির যে সমস্ত বয়োজ্যেষ্ঠ ব্যক্তিরা আছে তারা বলে যে নিম যে দাঁতন সেটা দিয়ে কিন্তু দাঁত মাজার জন্য, কিন্তু এই নিম দাঁতনটা কী হয়, মাড়ির যে কোনো রকম অসুখ সারাতে কিন্তু অনেক কাজ করে। সর্দি কাশি সারাতে ওষুধের উৎস কোনটা? আমরা জানি ছোটো থেকে আমরা শুনে আসছি বড়দের কাছে, তুলসী এবং মধু যদি খাওয়া হয় তাহলে কিন্তু সর্দি কাশি তাড়াতাড়ি সেরে যায়। ঠিক আছে, পরের কোশ্চেন আমরা আসছি সোরিয়া রোবাস্তা কোন গাছের বিজ্ঞানসম্মত নাম? সোরিয়া রোবাস্তা, এখানে কিছু বিজ্ঞানসম্মত গাছ তার মানে সব গাছ না, যেগুলো ইম্পর্ট্যান্ট খুব আছে, কোয়েশ্চেন কিন্তু আসতে পারে, সেই সমস্ত গাছের বিজ্ঞানসম্মত নাম দেওয়া আছে। যদি বাই চান্স চলে আসে এখান থেকে কিন্তু একটা নাম্বার ইজিলি পেয়ে যাওয়া যাবে। তো সোরিয়া রোবাস্তা যেটা কিন্তু শাল গাছের বিজ্ঞানসম্মত নাম, শাল গাছের বিজ্ঞানসম্মত নাম হচ্ছে সোরিয়া রোবাস্তা। ঠিক আছে, এরপরে হচ্ছে ফাইকাস বেঙ্গলেন্সিস, এটা কিন্তু আমরা জানি ফাইকাস বেঙ্গলেন্সিস ছোটোবেলা থেকে পড়ে এসেছি বট। ঠিক আছে, আমরা অ্যাকচুয়ালি সবগুলোই পড়ে এসেছি ক্লাস 9-10 বইয়ে, কিন্তু এখন এই মুহূর্তে সমস্ত কিছু আমরা ভুলে গেছি। তো এগুলো একবার করে জাস্ট রিভিশন করলে আশা করি মনে থেকে যাবে, বা যদি আমরা মুখস্থ না রাখতে পারি কিন্তু আমরা ওখানে যে অপশান থাকবে অপশান টেস্ট করে কিন্তু আমরা সঠিক অ্যান্সার দিয়ে আসতে পারবো। তো আমরা এখনই পড়লাম শাল যেটা সেটা কিন্তু সোরিয়া রোবাস্তা, এবং ফাইকাস বেঙ্গলেন্সিস সেটা হচ্ছে বট গাছের বিজ্ঞানসম্মত নাম। আর ফাইকাস রিলিজিওসা কিন্তু অশ্বত্থ গাছের নাম। তাহলে বট গাছের আমরা কি পড়লাম? ফাইকাস বেঙ্গলেন্সিস মানে ব দিয়ে মনে রাখবো, ব মানে হচ্ছে বট, ফাইকাস বেঙ্গলেন্সিস। আর হচ্ছে রিলিজিওসা যেটা ফাইকাস দিয়ে শুরু হবে, রিলিজিওসা, যেহেতু বট আর অশ্বত্থ খুব কাছাকাছি একটা গাছ, আমরা মানে বট অশ্বত্থ একসাথে উচ্চারণ করি, তাই না? তো এই বট অশ্বত্থ এগুলো একসাথে উচ্চারণ করি। তো বট গাছ যখন বেঙ্গলেন্সিস হয়ে যাচ্ছে তাহলে ফাইকাস দিয়ে আরেকটা যেটা পড়ে থাকছে সেটা হচ্ছে রিলিজিওসা। ঠিক আছে, এবং সোরিয়া রোবাস্তা তো আমরা বলেই দিলাম শাল গাছের। ওকে, তারপরে কোয়েশ্চেন টেকটোনা গ্র্যান্ডিস যেটা হচ্ছে কোন গাছের বিজ্ঞানসম্মত নাম? সেটা হচ্ছে সেগুন গাছের বিজ্ঞানসম্মত নাম টেকটোনা গ্র্যান্ডিস। আচ্ছা, তারপর হচ্ছে নীলাম্বো নুসিফেরা হচ্ছে ভারতীয় পদ্মর নাম হচ্ছে নুসিফেরা। আর ভারতীয় কিউটের নাম বোধহয় নেজা, তাই তো? প্রবাবলি এই কোয়েশ্চেনটা প্রবাবলি পড়ে আছে। নীলাম্বো নুসিফেরা সেটা হচ্ছে ভারতীয় পদ্ম, নীলাম্বো নুসিফেরা। ঠিক আছে, নীলাম্বো থেকে আমরা নীল পদ্ম মনে রাখতে পারি। ঠিক আছে, তো এই নীলাম্বোতে হচ্ছে ভারতীয় পদ্ম, নীলাম্বো নুসিফেরা। পরের কোয়েশ্চেন আমরা চলে আসছি। হ্যাঁ, ন্যাজা হচ্ছে কোনটির বিজ্ঞানসম্মত নাম? ভারতীয় কেউটে, তার নাম হচ্ছে ভারতীয় কেউটের নাম হচ্ছে ন্যাজা। আচ্ছা, পরেরটা তো বোঝাই যাচ্ছে, রাইনোসেরাস প্রথমে বলেই দিয়েছে, রাইনোসেরাস মানে আমরা বোঝা যাচ্ছে এটা গন্ডারের কথা বলছে। রাইনোসেরাস ইউনিকর্নিস, ঠিক আছে, রাইনোসেরাস ইউনিকর্নিস না, সরি উচ্চারণটা ভুল করলাম, ইউনিকর্নিস। ঠিক আছে, রাইনোসেরাস ইউনিকর্নিস সেটা হচ্ছে ভারতীয় একশৃঙ্গ গন্ডার, তাকে আমরা বলি রাইনোসেরাস ইউনিকর্নিস, ভারতীয় একশৃঙ্গ গন্ডার। পরের কোয়েশ্চেন, একুশ হোমিওনাস খুর, এটা খুর মানে এটা বুঝে নেবো গাধা। ঠিক আছে, খুর তো গরু ছাগল এদেরই থাকে। ঠিক আছে, তো এখানে যেহেতু আমরা আর কিছু পড়ছি না গরু ছাগলের, তো এখানে এইটাকে মনে রাখার জন্য আমরা মনে রাখবো 21 হোমিওনাস খুরটা হচ্ছে গাধার। ওকে, তো 21 হোমিওনাস খুর এটা হচ্ছে বুনো গাধা, ভারতীয় বুনো যে গাধা তার কিন্তু বিজ্ঞানসম্মত নাম। ওকে, পরের কোয়েশ্চেন আমরা চলে যাব, নিম্নলিখিত কোনটি মেগা ডাইভার্সিটির দেশ? মেগা ডাইভার্সিটি মানে হচ্ছে প্রচুর, ডাইভার্সিটি মানে বৈচিত্র্যপূর্ণ, মেগা মানে প্রচুর। ঠিক আছে, বহুল মানে জীব বৈচিত্র্য রয়েছে, সেটা কোথায়? সেটা কিন্তু অবশ্যই আমাদের ভারত। হুইটেকার এর নামে নিম্নলিখিত কোন সূচকের সঙ্গে জড়িত? হুইটেকার যেটা হচ্ছে তিনি হচ্ছে বিটা বৈচিত্র্যের জনক, একটু আমরা আগেই পড়ে এসেছিলাম। এই হুইটেকার কোন সূচকের সঙ্গে জড়িত? সেটা হচ্ছে সুখের সঙ্গে জড়িত হচ্ছে হুইটেকার। নিম্নলিখিত কোনটি ভারতের জীববৈচিত্রিক অঞ্চল নয়? ভারতের জীব ভৌগোলিক অঞ্চল নয় হচ্ছে আরাবল্লী অঞ্চল। হিমালয় কিন্তু জীব ভৌগোলিক অঞ্চল, ওখানে কিন্তু একটা কোয়েশ্চেন ছিল, জীব ভৌগোলিক যদি অঞ্চলের কথা বলে, জীব ভৌগোলিক অঞ্চল যদি বলে সেটা হয়ে যাবে হিমালয়। আবার যদি বলে দেয় যে জীব ভৌগোলিক অঞ্চল নয় যখন আমাদের বলছে, তখন কিন্তু তার সঠিক অ্যান্সার হয়ে যাবে নয়ের ক্ষেত্রে হয়ে যাবে আরাবল্লী। নিম্নলিখিত কোন সময়ে জীববৈচিত্র্যের বিলুপ্তি মাপা হয় না? বর্তমান সময়ে যে জীববৈচিত্র্যের বিলুপ্তি সেটাকে মাপা হয় না কোন সময়? সেটা হচ্ছে বর্তমান সময়। এরপর আমরা এমসিকিউ কিছু শেষ করে ফেললাম, এবার আমরা জেনারেল কনসেপ্টের ওপর এই রেড ডেটা বুক, গ্রিন ডেটা বুক এগুলো আমরা একটু করে জেনে নেব, যাতে করে এর কনসেপচুয়ালি যদি কোনো কোয়েশ্চেন থাকে, আর মাত্র দুটো পাতা আছে ছোটো ছোটো, তো এই দুটো একটু জেনে নিলে কী হবে, আমাদের
ফ্যাকচুয়াল বেসড যদি কোনো কোয়েশ্চেন আসে সেগুলো কিন্তু আমরা করে আসতে পারবো, কারণ আমরা চাইছি না যেহেতু আমরা জীববৈচিত্র্য এবং সংরক্ষণের চ্যাপ্টারটা পড়ছি, তো সেই চ্যাপ্টার থেকে যদি একটাও কোয়েশ্চেন আসে সেই একটা কোয়েশ্চেনের জন্য আমরা না ছাড়ি, তার জন্যই কিন্তু আমি এইটুকু এখানে রেখে দিয়েছি। তো দেখো তারপরে কি বলছে, রিড ডেটা বুক আমরা কাকে বলছি। রিড ডেটা বুক যেটা বলছে যে আন্তর্জাতিক প্রকৃতি সংরক্ষণ সংস্থা বা ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার অ্যান্ড ন্যাচারাল রিসোর্সেস, যেটা হচ্ছে IUCN, এতক্ষণ ধরে পড়ে আসছিলাম, ঠিক আছে। এটা হচ্ছে এত বড় একটা নাম, ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার অ্যান্ড ন্যাচারাল রিসোর্সেস, ঠিক আছে। এইটা বলছে বিপন্ন বা লুপ্তপ্রায় জীব প্রজাতি সমূহের একটি বিশদ তালিকা প্রকাশ করেন। এটি রেড ডেটা বুক নামে পরিচিত। তাহলে যেগুলো হচ্ছে লুপ্তপ্রায় জীব, আমরা একটু আগেও পড়লাম, এটা বুঝতে পেরেছি আমরা, লুপ্তপ্রায় যে জীব প্রজাতি তাদেরকে আমরা বলছি, মানে সেই সমস্ত জীবের তালিকা আমরা যে বইতে প্রকাশ করি সেটাকে আমরা বলি রেড ডেটা বুক, ঠিক আছে। তাহলে রেড ডেটা বুককে আমি একটু রেড দিয়ে মার্ক করি, ঠিক আছে, এটা একটু দেখতে ভালো লাগবে, রেড ডেটা বুক, ঠিক আছে। এরপর আমরা চলে আসবো গ্রিন ডেটা বুক, তাহলে এটা গ্রিন দিয়ে মার্ক করব। গ্রিন ডেটা বুক কী বলছে, বলছে যে তালিকায় অবলুপ্তি বা বিপদের হাত থেকে মুক্ত জীব প্রজাতি থাকে, অবলুপ্তি বা বিপদের হাত থেকে মুক্ত জীব প্রজাতি, তাকে আমরা বলি গ্রিন ডেটা বুক, ঠিক আছে। পরে আমরা আসছি ব্ল্যাক ডেটা বুক, ব্ল্যাক দিয়ে মার্ক করব। ব্ল্যাক ডেটা বুক একটু আগেই পড়লাম আমরা, ব্ল্যাক ডেটা বুক কাকে বলে, যেগুলো হচ্ছে পরিবেশের জন্য বা জীব মানে পরিবেশের জীবগোষ্ঠীর জন্য যেটা ধ্বংসাত্মক বা হানিকারক বা ক্ষতি করে, তাদের আমরা ব্ল্যাক ডেটা বুকে লিস্টিং করি, যারা হচ্ছে ধ্বংসাত্মক বা হানিকর জীব প্রজাতি সমূহের জন্য। এবার চলে আসছি লুপ্তপ্রায় প্রজাতি, ঠিক আছে। এবার আমরা মেন অন্য একটা কালিতে ফিরে আসছি। লুপ্তপ্রায় প্রজাতি আমরা কাকে বলবো, বলছে যে প্রজাতি বিগত 50 বছরে দেখা যায়নি বা খোঁজ পাওয়া যায়নি। একটু আগেই বলছিলাম যে কোন প্রাণীকে আমরা লুপ্তপ্রায় বলে ধরে নেব, যেটা হচ্ছে শেষ 50 বছরে দেখা যায়নি। এবার তার দুটো এক্সাম্পল দেওয়া আছে, সেটা কি কি, মধ্য ও দক্ষিণ আমেরিকার হার্লিকুইন ব্যাং, হার্লিকুইন যে ব্যাং সেটা কিন্তু এখন আর দেখা যায় না, সেটা লুপ্ত হয়ে গেছে। বিপন্ন প্রজাতি কাকে বলবো, বিপন্ন প্রজাতি আমরা কাকে বলবো, বলছে যে প্রজাতির জীবের বিলুপ্তির আশঙ্কা আছে এবং বিলুপ্তির কারণগুলি বর্তমান থাকলে তাদের পুনরুদ্ধার করার সম্ভাবনা কম, মানে এই যে তার বিলুপ্তি হচ্ছে সেটা প্রাকৃতিক কারণে হোক, ভৌগোলিক কারণে হোক বা মানুষের কারণে হোক, সেই যে কারণ, সেই কারণ যদি এখনও বর্তমান থাকে তাহলে কিন্তু তাদের আর পুনরুদ্ধার করা যাবে না, ঠিক আছে, বা সম্ভাবনা তাদের কম, তাদেরকে আমরা বলছি বিপন্ন প্রজাতি। যেমন হচ্ছে উদ্ভিদের মধ্যে সর্পগন্ধা, কলসপত্রী, গরান, সুন্দরী, ঠিক আছে, এই সমস্ত গাছ। এবং প্রাণীদের মধ্যে যদি দেখি তাহলে কস্তুরী মৃগ, ভারতীয় একশৃঙ্গ গন্ডার, ঠিক আছে, যেটা জলদাপাড়ায় রয়েছে, নীল তিমি, এশিয়াটিক সিংহ, এগুলো কিন্তু প্রত্যেকেই হচ্ছে বিপন্নপ্রায় প্রজাতি। পরের পাতা এবং লাস্ট পাতায় চলে আসছি, বিপদাপন্ন প্রজাতি কাকে বলা হয়, যে প্রজাতির জীব বিপন্নতার কারণগুলি বজায় থাকলে ভবিষ্যতে বিপদাপন্ন হতে পারে, কিছুটা একই ধরনের, ঠিক আছে, যেমন হচ্ছে শকুন, চড়াই, এরা, ঠিক আছে। পরবর্তী হচ্ছে বিরল প্রজাতি, বলছে যে প্রজাতির জীবের সংখ্যা অল্প এবং যাদের বর্তমান বিপদাপন্ন এখন বলা না হলেও ভবিষ্যতে যাদের অস্তিত্ব বিপদের সম্মুখীন হতে পারে তাদেরকে আমরা বিরল প্রজাতি বা রেয়ার বলি। পরের কোশ্চেন, জীববৈচিত্র্যের হটস্পট, একটু আগেই পড়ে এলাম যে জীববৈচিত্র্যে সমৃদ্ধ যে জীবভৌগোলিক অঞ্চলে মানুষের নেতিবাচক কাজের প্রভাবে উদ্ভিদ এবং প্রাণীগুলোর বিশেষ ক্ষতি হচ্ছে তাকে জীববৈচিত্র্যের হটস্পট বলা হয়, ঠিক আছে। তো ওই যে কেন্দ্রটা যেখানে কিন্তু কোনো এক প্রত্যক্ষ বা পরোক্ষ কারণে সেই সমস্ত জীববৈচিত্র্যের ক্ষতি হচ্ছে, সেই সমস্ত জায়গাগুলোকে আমরা হটস্পট বলছি। তাহলে এটার উদাহরণ কি রয়েছে, ভারতের পশ্চিমঘাট পর্বতমালা, পূর্ব হিমালয়ের যে নেপাল, ঠিক আছে, পূর্ব হিমালয়ের নেপাল, ভারতের পশ্চিমঘাট পর্বতমালা, এগুলো কিন্তু জীববৈচিত্র্যের হটস্পট। পরের কোয়েশ্চেন, মেগা ডাইভার্সিটি বলতে কী বোঝো, মেগা ডাইভার্সিটি মানে ওই তো বললাম, মানে ডাইভার্সিটি যেখানে হচ্ছে প্রচণ্ড বিভিন্নতা রয়েছে, ঠিক আছে। আমাদের ভারতকে বলা হয় না যে ইউনিটি ইন ডাইভার্সিটি, ঠিক আছে, তো বৈচিত্র্যের মধ্যে ঐক্য, এই যে ডাইভার্সিটি, আমাদের দেশটাই একটা মেগা ডাইভার্সিটির দেশ। এটা কি বলছে দেখে নিই আমরা, বলছে পৃথিবীতে জীব প্রজাতির প্রাপ্তির ভিত্তিতে যে অঞ্চলে সর্বাধিক জীব প্রজাতির অস্তিত্ব লক্ষ্য করা যায় সেই দেশকে মেগা ডাইভার্স দেশ বা মেগা ডাইভার্সিটির দেশ বলে, যেমন হচ্ছে ভারত, ব্রাজিল, অস্ট্রেলিয়া, পেরু, ফিলিপিন্স, চীন, মেক্সিকো ইত্যাদি। পৃথিবীতে 17টি মেগা ডাইভার্স দেশ আছে। তাহলে এইটা একটু মনে রাখতে হবে যে এই নাম্বারটা যে হচ্ছে আমাদের জীববৈচিত্র্য সংখ্যার কতগুলি রয়েছে, 17টা, রাইট, 17টা জীববৈচিত্র্যের দেশ রয়েছে পৃথিবীতে। ওকে, এরপর আমরা চলে আসবো ইনসিটু এবং এক্সিটু, একটু আগে পড়লাম, তো এটাকে আরেকবার একটুখানি রিভিশন করে নেবো যদি কোয়েশ্চেন আসে। তো
ইনসিটু কনজারভেশন আমরা কাকে বলছি? ইনসিটু কনজারভেশন বলছে কোনো উন্নত বা বিরল অবলুপ্তপ্রায় জীবকে তার নিজস্ব বাসভূমি অর্থাৎ নিবাস বা বসতি এলাকার মধ্যে সংরক্ষণ করাকে আমরা বলি ইনসিটু। ঠিক আছে, যেটা একটু আগে পড়ছিলাম যে নিজের বাসস্থানের মধ্যে যদি তাকে সংরক্ষণ করা হয় তাকে আমরা বলি ইনসিটু। এই ধরনের সংরক্ষণের জন্য অভয়ারণ্য, সংরক্ষিত বনভূমি ইত্যাদি তৈরি করা হয়। আর এক্সিটু কি? এক্সিটু সংরক্ষণ বা এক্সিটু কনজারভেশন কাকে বলা হয়? বলছে কোনো উন্নত বা বিরল বা অবলুপ্তপ্রায় বিপন্ন জীবের প্রোটোপ্লাজমযুক্ত কোষ, ভ্রূণ, পরাগরেণু, শুক্রাণু, ডিম্বাণু প্রভৃতিকে চরম শৈত অবস্থায়, ঠিক আছে, চরম শৈত অবস্থায় মানে একদম মানে ফ্রিজিং করে রেখে দেওয়া হয়, তাকে বলা হয় এক্সিটু কনজারভেশন। তার মানে ইনসিটু যেটা, ইন মানে হচ্ছে ভিতরে, মানে তার যে বাসভূমি সেই বাসভূমির ভিতরে যখন তাকে সংরক্ষণ করছি, সেটা হতে পারে কোনো অভয়ারণ্য, সেটা হতে পারে কোনো বনভূমি, সেটা হতে পারে কোনো কী বলে বায়োস্ফিয়ার রিজার্ভ, সেই সমস্ত জায়গায় যদি আমরা তাকে কনজার্ভ করছি তাকে আমরা বলছি ইনসিটু কনজারভেশন। আর এক্সিটু তার অপরটা, মানে আমরা সেই যে জিনিসটাকে, সেই জিনিস বলবো না, সেই প্রাণীকে বা জীবকে কিন্তু আমরা তার যে এরিয়া তার বাইরে নিয়ে এসে তাদেরকে কনজার্ভ করছি। ঠিক আছে, তাদের বাইরে নিয়ে এসে এই বাংলা পরিভাষায় একে কী বলছে? নিবাস দূরবর্তী সংরক্ষণ। ঠিক আছে, নিবাস দূরবর্তী, ঠিক আছে, এক্সিটুকে বলা হচ্ছে, বা প্রাকৃতিক বাসভূমি থেকে দূরে, বাংলা কথা হচ্ছে এটা। বলছে যে প্রজাতিকে সংরক্ষণ করার দরকার সেই প্রজাতির কোনো জীবের কোষ, শুক্রাণু, ডিম্বাণু প্রভৃতি উন্নত প্রযুক্তির সাহায্যে গবেষণাগারে সংরক্ষণ করা হচ্ছে। ঠিক আছে, বোঝা গেছে। পরবর্তীতে চলে আসবো, আর 3টে কোয়েশ্চেন আছে, তাহলে মোটামুটি শেষ হয়ে যাবে। বায়োস্ফিয়ার রিজার্ভ আমরা এত বলি, জাস্ট আমরা একবার ওভারলুক না সরি একবার রিড ওভার করে নেব যে সংরক্ষিত জীবমণ্ডল বা বায়োস্ফিয়ার রিজার্ভ কী। ঠিক আছে, বলছে কোনো বিপন্ন প্রজাতি বা গোষ্ঠীর প্রাণী অথবা উদ্ভিদকে তাদের জীবনধারা অনুসারে সুদীর্ঘ কাল ধরে সুরক্ষিত রাখা যায় তাকে সংরক্ষিত জীবমণ্ডল বা বায়োস্ফিয়ার রিজার্ভ বলা হয়। বলছে বহুদিন ধরে যাকে মানে মানে কোনো বিপন্ন প্রজাতি বা গোষ্ঠীর জীব বা প্রাণীকে, উদ্ভিদ বা প্রাণীকে কী করা যায়? সুদীর্ঘ কাল ধরে সুরক্ষিত রাখা যায়। যেমন হচ্ছে পশ্চিমবঙ্গের সুন্দরবন হচ্ছে বায়োস্ফিয়ার রিজার্ভ। ঠিক আছে, ভারতে 18টি টোটাল বায়োস্ফিয়ার রিজার্ভ রয়েছে। ঠিক আছে, ভারতে 18টি টোটাল বায়োস্ফিয়ার রিজার্ভ রয়েছে। আর 17টা কি রয়েছে? একটু আগেই বললাম, মেগাডাইভার্স দেশ। টোটাল মেগাডাইভার্স দেশ রয়েছে 17টা, এবং ভারতে বায়োস্ফিয়ার রিজার্ভ রয়েছে টোটাল 18টা। অভয়ারণ্য বলতে কী বোঝায়? অভয়ারণ্য কাকে বলবো? বলছে সেই সব সংরক্ষিত বনভূমিকে বোঝায় যেখানে কিছু বিশেষ ধরনের উদ্ভিদ প্রাণী বসবাস করে। যেমন দক্ষিণবঙ্গের লুথিয়ান আইল্যান্ড, যেটা হচ্ছে কুমির, ভোঁদর, ময়ূর ইত্যাদি এখানে বাস করে। উত্তরবঙ্গের গরুমারা অভয়ারণ্য আমরা জানি একশৃঙ্গ গন্ডার, হাতি, বাঘ ইত্যাদি বাস করে। ভারতে 515টি অভয়ারণ্য আছে। ঠিক আছে, ভারতে 515টি অভয়ারণ্য রয়েছে, এবং অভয়ারণ্য বলতে বোঝায় কি? যে কোনো নির্দিষ্ট প্রজাতির মানে বিশেষ ধরনের উদ্ভিদ এবং প্রাণী একই সাথে বসবাস করছে, যেমন কুমির, ভোঁদর, ময়ূর ইত্যাদি। এটা হচ্ছে লুথিয়ান আইল্যান্ড, যেটা হচ্ছে দক্ষিণবঙ্গে, এবং উত্তরবঙ্গের মধ্যে গরুমারা অভয়ারণ্য, সেখানেও কিন্তু একশৃঙ্গ গন্ডার, হাতি, বাঘ এগুলো দেখা যায়, এবং 515টি টোটাল অভয়ারণ্য ভারতে কিন্তু এই মুহূর্তে রয়েছে। পরের কোয়েশ্চেন, জাতীয় উদ্যান, সর্বশেষ কোয়েশ্চেন, মানে যেটা বলা হয় লাস্ট বাট নট দ্য লিস্ট, কিন্তু কোনো মতেই কিন্তু এটা শেষ হতে পারে, কিন্তু কোনো মতেই এটা কিন্তু ইম্পর্টেন্ট নয় এমনটা বলা যাবে না। জাতীয় উদ্যান কিন্তু প্রচুর পরীক্ষাতে আসে, মানে এই কনসেপ্টে কিন্তু প্রচুর কোয়েশ্চেন আসে। তো আমরা দেখে নেব জাতীয় উদ্যান কাকে বলে। দাগটাও দিতে পারছি না, কী অবস্থা। যাই হোক, চলো এইভাবেই দিলাম। তো বলছে যে জাতীয় উদ্যান বা ন্যাশনাল পার্ক বলতে সেই সমস্ত অঞ্চলকে বোঝায় যার প্রাকৃতিক সৌন্দর্য সহ সব ধরনের গাছপালা ও জীবজন্তুকে তাদের নিজস্ব পরিবেশে সংরক্ষণ করা। ওই যে ইনসিটু পড়েছিলাম না, নিজের 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 বাসভূমিতে, মানে জাতীয় উদ্যান বা ন্যাশনাল পার্ক বলতে আমরা সেই সমস্ত অঞ্চলকে বুঝছি যার প্রাকৃতিক সৌন্দর্য সহ সব ধরনের গাছপালা, জীবজন্তুকে তাদের নিজস্ব পরিবেশে সংরক্ষণ করা হয় ইনসিটু। ঠিক আছে, প্রকৃতি এবং প্রাকৃতিক সম্পদ সংরক্ষণের আন্তর্জাতিক সংস্থা, যেটা হচ্ছে ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর দ্য কনজারভেশন অব নেচার অ্যান্ড ন্যাচারাল রিসোর্সেস বা IUCN এর উদ্যোগে সারা পৃথিবীতে 100-র বেশি দেশে জাতীয় উদ্যান গড়ে তোলা হয়েছে। ঠিক আছে, বোঝা গেছে। তো আশা করি এইখান থেকে মানে অ্যাকচুয়ালি বায়োডাইভার্সিটি বা জীববৈচিত্র্য সংরক্ষণ থেকে এর বাইরে কোনো কোয়েশ্চেন আসবে না। তো এর মধ্যে থেকে সমস্ত কোয়েশ্চেন আসবে, হয়তো একদম ডিরেক্ট কোয়েশ্চেন তুলে দেবে অথবা কনসেপ্ট বেসড কোয়েশ্চেন তুলে দেবে। তো যেভাবে করানো হয়েছে আশা করি কনসেপ্ট বেসড কোয়েশ্চেন এলেও পারা যাবে। তো দেখা যাক কী হয়, পরীক্ষা তো চলেই এলো। তো আমাকে অবশ্যই জানিও ক্লাস কেমন লাগছে, এবং অবশ্যই তোমরা যদি সিটেট পরীক্ষার জন্য ফর্ম ফিল আপ করে থাকো তাহলে কিন্তু জানিও, কারণ সিটেটের জন্য এই ক্লাসটা কিন্তু কন্টিনিউ চলবে জানুয়ারি পর্যন্ত। ঠিক আছে,
তো তোমরা জানাও কেমন লাগছে ক্লাস, আর অবশ্যই যদি ভালো লাগে এবং প্রত্যেকদিন ক্লাসের ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে তোমরা আপডেট পেতে চাও, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু বেল আইকনটা প্রেস করে দিও। অসংখ্য ধন্যবাদ সবাইকে।